এখন ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের ঝাঁসির বিহারিপুরা নামের একটা এরিয়া, সেখানকার একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির সাথে ঘটেছিল একটা ঘটনা। সেটাই হচ্ছে আজকের ক্রাইমের সত্য ঘটনা। সেখানে একটা ফ্যামিলিটা ছিল আকিল বেগ নামের একজন সরকারি স্কুলের প্রধান শিক্ষকের ফ্যামিলি। তিনি 2022 সালে মারা গেছিলেন। একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। তারপরে কিছু বছর কাটে। এখন যে ঘটনাটার ব্যাপারে বলছি সেটা 2026 সালে ঘটেছিল। ভদ্রলোক মারা যাওয়ার পরে ভদ্রলোকের যে স্ত্রী, তার নাম শগুফতা পারভিন, তিনি স্থানীয় কোর্টের পেশকার। তাদের 2 ছেলে 1 মেয়ে। 1 মেয়ে, সে সব থেকে বড়। তার বিয়ে হয়ে গেছিল 2022-এর বেশ কিছু আগেই। তারপরে ছিল তার 2 ভাই। যে বড়, তার নাম তারিক বেগ। সে খুব মেধাবী ছাত্র। সে খুব ভালো একটা ইনস্টিটিউট থেকে MBA কমপ্লিট করেছিল। ছোট ছেলে মুশারিফ বেগ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল 2022 সালে। ভদ্রলোক মারা যাওয়ার পরে ভদ্রলোকের স্ত্রী বেশিরভাগ নিজের বাপের বাড়িতেই থাকতো, আর 2 ভাই নিজেদের বাড়িতে থাকতো। 2 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের কিন্তু বিয়েও হয়ে গেছিল, লাভ ম্যারেজ। ঘটনাটা ঘটেছিল 10 ফেব্রুয়ারি 2026। মা সকাল থেকেই নিজের বড় ছেলেকে কল করছিল। বারবার কল করলেও যখন ফোনটা লাগছিল না, তিনি নিজের ছোট ছেলেকে কল করেছিলেন। ছোট ছেলেকে কল করে বলেছিলেন যে কি ব্যাপার, তোমার দাদা ফোন রিসিভ করছে না কেন? তাদের 2 তলা বাড়ি ছিল। ওপর তলাতে বড় দাদা থাকতো, নিচের তলাতে ছোট ছেলে থাকতো নিজের স্ত্রীকে নিয়ে। আর মা, আগেই বলেছি, বেশিরভাগ সময় সে নিজের বাপের বাড়িতেই থাকতো, কারণ তার যে অফিসের জায়গা সেটা তার বাপের বাড়ির কাছেই ছিল। বাপের বাড়ি আর তার নিজের বাড়ির মধ্যে 10 কিলোমিটারের মতো দূরত্বও ছিল। হাজব্যান্ড মারা যাওয়ার পরে তার যেহেতু দায়িত্বটা একটু কমে গেছিল, তো ছেলেদেরকে বলেছিল যে তোমরা বাড়িতে থাকো, আর আমি সেখান থেকেই নিজের কাজ চালাবো, আর যখন ইচ্ছা হবে তখন আসবো। এইভাবেই কাটছিল। কিন্তু মহিলার ছেলে যখন ফোন রিসিভ করছিল না, তিনি খুব চিন্তা করছিলেন। তিনি বাপের বাড়ি থেকে বারবার কল করে নিজের ছোট ছেলেকে জিজ্ঞেস করছিলেন যে তোমার দাদা কি নিজের ঘরে নেই, কি হয়েছে? তো ছোট ছেলে সেও বলে যে আমিও জানি না দাদা কেন কল রিসিভ করছে না, আমিও কল করছি, কল রিসিভ হচ্ছে না। মা চলে আসে নিজের বাড়িতে। আসার পরে ছোট ছেলে মুশরিফকে 15 তারিখে পাঠায় স্থানীয় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে সেই ছেলে সমস্তটা বলে আসে যে আমার দাদা 10 তারিখ থেকে ফোন রিসিভ করছে না, বাড়িতেও নেই। আমার দাদা বাড়িতেই থাকে সব সময়, কোথাও এইভাবে না বলে যায় না। পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ফটো বা দাদার ফোন নাম্বার সবটাই সে দিয়ে চলে এসেছিল। কিন্তু পুলিশ কোনো খোঁজ নিচ্ছিল না। এদিকে তাদের মামাকে তার মা বারবার ফোন কলে জানাচ্ছিল যে বড় ছেলে কোথায় হারিয়ে গেছে। ছোট ছেলে সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো সে পুলিশ স্টেশনে গিয়ে খবর নিতে পারছে না। মামাকে বলে যে তুমি যাও, গিয়ে আমার ছেলের ব্যাপারে খোঁজ আনো। 15 তারিখ থেকে প্রত্যেক দিন 19 তারিখ পর্যন্ত মামা রোজ পুলিশ স্টেশনে গিয়ে তাগাদা দিচ্ছিল যে আমাদের ছেলেকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। এবার পুলিশের যে বড় অফিসার, তার সাথে তার দেখা হয়ে যায়। অফিসার কিন্তু ব্যাপারটা লক্ষ্য করছিলেন যে একজন ভদ্রলোক প্রতিদিন পুলিশ স্টেশনে আসছে আর একই কথা বলছে। তখন তিনি বলেছিলেন যে তোমার যে ভাগনা হারিয়ে গেছে, বাকি আর যে ওই বাড়িতে আছে সবাইকে বিকেলবেলায় থানায় আসতে বলো, আমি তাদের সবার সাথে কথা বলতে চাই। যথারীতি বাড়ির সবাই, মামা মামি আর যে আত্মীয় স্বজন আছে, মা,
ছোট ভাইয়ের স্ত্রী সবাই পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছেছিল। সবার সাথে পুলিশ কথাবার্তা বলেছিল, বলে এটাই জানতে পেরেছিল যে 10 তারিখ থেকে সেই ছেলেটা, মানে বাড়ির বড় ছেলে, কোথাও একটা চলে গেছে, তার ফোনটাও সুইচ অফ, কথা বলা যাচ্ছে না। সে MBA কমপ্লিট করেছিল, তারপরে চাকরি খুঁজছিল, কিন্তু বর্তমানে সে কোথাও কোনো কাজ করে না। সেই জন্য পুলিশের মনে হয়েছিল হয়তো তার কাছে চাকরি নেই বলে সে কোথাও চলে গেছে, মন খারাপ, বা হয়তো চাকরি খুঁজতে গেছে, অনেক কিছুই হতে পারে। কিন্তু পুলিশ সেই মামার কাছেই জানতে পারে যে যে হারিয়ে গেছে তার ছোট ভাই, সে কিন্তু পুলিশ স্টেশনে আসেনি। যে পুলিশ কমপ্লেন করেছিল 15 তারিখে, সে তাহলে এই জিজ্ঞাসাবাদ করার সময় এলো না কেন? পুলিশ বলে যে তাকে অবশ্যই ডেকে আনতে হবে। তখন পুলিশ টিমকে পাঠানো হয়েছিল যে সেই ছোট ছেলেকে নিয়ে এসো, আগে তার জিজ্ঞাসাবাদ হবে, তারপরে আমরা খোঁজ করব যে বড় ভাই কোথায় হারিয়ে গেছে। ছোট ভাইকে সারা রাত জিজ্ঞাসাবাদ করে পুলিশ টিম, কারণ ছোট ভাইয়ের কথার উপরে পুলিশ টিমের সন্দেহ হচ্ছিল। ছোট ভাই বারবার আলাদা রকম গল্প শোনাচ্ছিল পুলিশ টিমকে। লাস্ট কখন তার সাথে তার দাদার দেখা হয়েছিল, এই ধরনের প্রশ্ন করলে সে একবার এক এক রকম উত্তর দিচ্ছিল। পুলিশ কিন্তু তাকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করে, শেষ পর্যন্ত সে বলেছিল যে সে নিজে হাতে নিজের বাড়িতে কুড়ুল দিয়ে নিজের দাদাকে মেরে ফেলেছে। ব্যাপারটা শোনার পরে সবাই অবাক হয়ে যায়। যখন প্রায় ভোর হয়ে এসেছে, তখন পুলিশ টিম চলে যায় মুসারিবের সাথে তার বাড়িতে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার দাদাকে তুমি এই বাড়িতেই মেরে ফেলেছ, কিন্তু ডেড বডিটা কি করেছো, কোথায় গেল? তখন সে নিজের বাড়ির টাইলসের তৈরি উঠোনের দিকে হাত দেখিয়ে বলেছিল ওই জায়গাটাতে। পুলিশ 2জন লোকও নিয়ে এসেছিল মাটিটা খোঁড়ার জন্য, তারাও মাটি খুঁড়েছিল। সেই সঙ্গে সেই যে ছোট ভাই মুসারিব, সেও মাটি খুঁড়েছিল। 6 ঘন্টা ধরে মাটি খোঁড়ার পরে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সত্যি সত্যি একটা বডি বেরিয়ে এসেছিল, যেটা প্রায় নষ্ট হয়ে গেছিল। এবার পুলিশ জিজ্ঞেস করে যে তুমি এই ঘটনা কেন ঘটিয়েছ, নিজের হাতে নিজের দাদাকে এইভাবে শেষ কেন করেছো? তখন সে যে ঘটনাটা বা যে গল্পটা পুলিশকে জানিয়েছিল, সেটা হচ্ছে যে তার বাবা 2022 সালের 22শে মার্চ একটা দুর্ঘটনায় মারা গেছিল। তার দাদা সেই সময় MBA করছিল একটা নামকরা ইনস্টিটিউট থেকে। তার বাবা নিজের রিটায়ারমেন্টের ঠিক 1 মাস আগে মারা গেছিল। সেই জন্য তার বাবার চাকরিটা তার বাবার সন্তানদের মধ্যে কোনো একজনকে দেওয়া হবে বলেই কথা হয়েছিল। তার মাও যেহেতু কোর্টে চাকরি করে, তার মা আবারও বাবার চাকরিটা করবে এমন কোনো প্রশ্নই ওঠেনি। 2 ছেলের মধ্যে কোনো একজন বাবার ওই সরকারি স্কুলের চাকরিটা করবে এমনটা ঠিক হয়। বড় ছেলে যেহেতু অনেক টাকা খরচ করে একটা ভালো ইনস্টিটিউট থেকে MBA করছে, তাহলে সে আরও বড় অনেক ভালো চাকরি করবে বলে তাকে প্রস্তাব দেওয়া হয়নি এই চাকরিটা করার জন্য। ছোট ছেলে সরকারি স্কুলে চাকরি পায়। ছোট ছেলে যদিও একজন গ্র্যাজুয়েশন করা ছাত্র ছিল, তাও যে পরীক্ষাগুলো তার হয়েছিল সেগুলোতে সে ঠিকমতো নম্বর পায়নি, যার জন্য তাকে টিচারের নয়, তাকে পিয়নের চাকরি দেওয়া হয়েছিল। তাও সে যেহেতু সরকারি পিয়ন, তার অবস্থা খুব ভালোই ছিল। একই বাড়িতে বড় দাদা উপরের তলায় আর ছোট নিচের তলায় থাকত। ছোট ছেলে গ্রামেরই একটা মেয়েকে খুব পছন্দ করত, যেহেতু সে সরকারি চাকরিও পেয়ে গেছিল। অতি সহজেই সেই 20 মিটার দূরত্বে থাকা সেই মেয়ের বাড়ির সাথে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। মেয়েটার সাথে তার বিয়ে হয়েও যায়। তারপর থেকে তার মা বেশিরভাগ নিজের বাপের বাড়িতে থাকতো, কারণ
সংসার সামলানোর জন্য ছোট ছেলের যে স্ত্রী, সে বাড়িতে চলে এসেছিল। তারপর থেকে সত্যি সত্যি ছোট ছেলের বউ ঠিকঠাক সংসার চালাচ্ছিল, রান্নাবান্না করছিল, দুই ভাইকে খাবার দাবার দিচ্ছিল। কিন্তু বড় যে দাদা, যে MBA কমপ্লিট করার পরে আশা করেছিল খুব বড় ভালো চাকরি পাবে, সে কিন্তু গত 3 বছর ধরে চাকরি খোঁজার পরেও খুব ভালো কোনো চাকরি পায়নি। তখন থেকেই সে বেকার। তখন থেকেই সে ভীষণ রেগে থাকে যে তার ভাই তার প্রাপ্য বাবার চাকরিটা করছে। সেই সময় যদি সে ওই চাকরিটা করতো তাহলে বেশি ভালো হতো। এই ব্যাপারগুলো কিন্তু ছোট ছেলে যে মার্ডার করেছে সে পুলিশ টিমকে জানিয়েছিল। তারপর থেকে নাকি তার বড় দাদা যখনই দেখতো যে ভাই একা আছে, ভাইয়ের স্ত্রী বাড়িতে নেই, তখনই সে কোনো না কোনোভাবে ছোট ভাইয়ের সাথে ঝগড়া শুরু করতো, গালাগালি করতো। এইভাবেই তাদের দিন কাটছিল। কিন্তু ঘটনার দিন তার এতটাই রাগ হয়ে গেছিল, দাদার কাছে নোংরা নোংরা গালাগালি শুনে পাশে পড়ে থাকা কুড়ুল দিয়ে সে কুপিয়ে দাদাকে শেষ করে ফেলেছিল। তারপরে সে ভেবেছিল যে এবারে এই বডিটাকে তার কী করা উচিত। যেহেতু তার স্ত্রী বাড়িতে ছিল না, তার স্ত্রী বাপের বাড়ি গেছিল। এই ঘটনা কিন্তু সে ঘটিয়েছিল 9 ফেব্রুয়ারি 2026 সকালবেলায়। সেই দিনই সে বাইরে গিয়ে 1 কুইন্টাল নুন কিনে এনেছিল বাজার থেকে। কিন্তু বাজারে গিয়ে যখন সে নুন কিনেছিল, কেউ তার কাছে জানতে চায়নি, এমনকি দোকানদারেরও সন্দেহ হয়নি। 2-4 প্যাকেট নুন কেনা খুব স্বাভাবিক, তবে কেউ 1 কুইন্টাল নুন কী জন্যে কিনছে সে ব্যাপারে তার কোনো মনে সন্দেহ জাগেনি। সে যেহেতু 1 কুইন্টাল নুনের টাকা পেয়েছে, সে নুন দিয়ে দিয়েছে তাকে। এবার সে বাড়ি আসে, তারপরে নিজে হাতে সে 5-6 ঘন্টা ধরে নিজেদের বাড়ির উঠোনে একটা গর্ত খুঁড়েছিল। সেই গর্তে নিজের দাদা তারিক বেগকে কবর দিয়েছিল। ওপরে নুন দিয়ে দিয়েছিল, তারপরে মাটি চাপা দিয়েছিল। তার ওপরে সে যদিও টাইলসের কাজ জানতো না, কিন্তু আবারও সুন্দর করে টাইলস বসিয়ে দিয়েছিল যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু সে যখন থেকে নিজের দাদাকে মেরে ফেলেছিল, তারপর থেকে সে দেখেছিল তার দাদার চোখটা খোলা রয়েছে। তারপর থেকেই সে কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারেনি। বারবার তার মনে হচ্ছিল যে সেই দাদার চোখ তার দিকেই যেন তাকিয়ে আছে। সে নিজেকে অস্থির বোধ করছিল। তারপরে তার মা বারবার বলাতে সে পুলিশ স্টেশনে গেছিল আর পুলিশে কমপ্লেন করে এসেছিল। তারপরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে বাধ্য হয়ে বলেও ফেলেছিল যে সে নিজের দাদাকে নিজের হাতে শেষ করেছে। পুলিশ যখন তদন্ত শুরু করেছিল, পুলিশের মনের মধ্যে আরও একটা সন্দেহ এসেছিল। যে সন্দেহটা হচ্ছে তাদের যে বাবা ছিল তাকে নিয়ে। আগেই বলেছি বাবা একটা দুর্ঘটনায় মারা গেছে, তবে তাদের বাবা 22 মার্চ 2022-এ মারা গেছিল নিজের রিটায়ারমেন্টের ঠিক 1 মাস আগে। এপ্রিল মাসে সেই ভদ্রলোকের রিটায়ারমেন্ট হওয়ার কথা ছিল। রিটায়ারমেন্টের ঠিক আগের মাসেই ভদ্রলোক বাইক নিয়ে বাজার যেতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। সব জায়গায় তাকে তার ছেলেরা, তার স্ত্রী খোঁজাখুঁজি করছিল, কিন্তু হঠাৎ করে একটা নির্জন নালার পাশে তার বাইক আর নালার মধ্যে তাকে পড়ে থাকতে দেখা গেছিল। যেদিন তিনি নিখোঁজ হয়ে গেছিলেন তার 3 দিন পরে তার নিজের বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে তাকে পাওয়া গেছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের মনে হচ্ছে যে তার ছোট ছেলে যেমন তার বড় ছেলেকে শেষ করেছে, তেমনই হয়তো নিজের বাবাকেও 2022-এ শেষ করে ফেলেছিল ওই সরকারি চাকরিটা পাওয়ার জন্য। তবে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বলছে যে না, সে ওই কাজ করেনি, কারণ চাকরির প্রাপ্য তো তার দাদার। সে কেনই বা নিজের বাবাকে মারতে যাবে। কিন্তু পুলিশের মনে এই বিষয়টা নিয়ে সন্দেহ আছে। পুলিশের এটাও প্রথম দিকে মনে হয়েছিল যে
ছোট ভাইয়ের স্ত্রীর সাথে হয়তো বড় ভাইয়ের কোনো অবৈধ সম্পর্ক শুরু হয়ে থাকতে পারে, যার জন্য বড় ভাইয়ের সাথে ছোট ভাই এই রকম একটা ব্যবহার করেছে। তবে জিজ্ঞাসাবাদের পর, ছোট ভাইয়ের স্ত্রীর সাথে জিজ্ঞাসাবাদের পর যেটা বোঝা গেছে যে না, এই ধরনের কোনো ব্যাপার হয়নি। তবে হ্যাঁ, তাদের একটা 2500 স্কোয়ার ফিটের বিশাল বাড়ি রয়েছে। বাড়িটার দামও কিন্তু খুব একটা কম নয়। সেই জন্য এই মুহূর্তে পুলিশের মনে হচ্ছে যে ওই বাড়িটাকে একা নেওয়ার জন্যই হয়তো ছোট ভাই নিজের বড় দাদাকে নির্মমভাবে শেষ করে ফেলেছে। এখনও তদন্ত চলছে। সেই ছোট ভাই পুলিশ কাস্টাডিতেই রয়েছে। পরবর্তীকালে বোঝা যাবে যে নিজের দাদাকে নিজে হাতে ওইভাবে মেরে ফেলার কারণ কি শুধু দাদার গালাগালিতে রেগে যাওয়া, নাকি তার পেছনে রয়েছে লোভ? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।